আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। দর্শক, আজ জানাবো রাজশাহী বিভাগের জেলাগুলোর খবর। আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। আরেকটি নতুন বছরে বাংলাদেশ, তবে অন্য বছরের তুলনায় এবারের নতুন সূর্যটা একটু ভিন্ন বার্তা নিয়ে এসেছে বাংলাদেশের মানুষের জন্য। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লবের শুরু হয়েছিল তার বাস্তবায়নের বছর হবে 2025 সাল। রাজশাহী নগরীতে যারা সরাসরি জুলাই বিপ্লবে যুক্ত ছিলেন, দর্শক, তাদের কাছ থেকে জানবো আমরা নতুন বছরে তাদের আকাঙ্ক্ষার দেশ গড়ার স্বপ্নের কথা। রাজশাহীতে কোটা সংস্কারের আন্দোলন শুরু হয় 6 জুন 2024-এ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা শুরু করেন এই আন্দোলন। সারা দেশের ছাত্র জনতার এই আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় গণ অভ্যুত্থানে। পতন হয় 16 বছর ক্ষমতার মসনদে থাকা আওয়ামী লীগ সরকারের। রাজশাহী নগরীতে জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন শিক্ষার্থী মহুয়া জান্নাত মৌ। তিনি জানান, বৈষম্য দূর করে দেশে শান্তি প্রতিষ্ঠা করতেই আন্দোলনে অংশ নেন। নতুন বছরে তার প্রত্যাশা গণহত্যায় অংশ নেওয়া সবাইকে দ্রুত বিচারের আওতায় আনা। আমরা কিন্তু নতুন একটা কোনো নির্বাচনের জন্য দেশকে স্বাধীন করিনি। আমরা করেছি সব জায়গা থেকে যেন বৈষম্য দূর হয়, তারপরে প্রত্যেকটা স্তরের মানুষের যে জীবনযাত্রার যে শান্তি ছিল না সেটা যেন ফিরিয়ে আসে। বা আমাদের সবসময় মনে রাখতে হবে যে এত হাজার ভাই বোনদের শহীদ রক্তের ওপরেই যে নতুন বাংলাদেশ এসেছে, সেটা বৈষম্য থাকা যাবে না। সেখানে প্রত্যেক মানুষ বাংলাদেশে যেন শান্তিতে বসবাস করে। শহীদ ভাই বোনদের পরিবারের ওপরে আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে, সেইগুলো যাতে সঠিকভাবে পালন করতে পারি, এইটাই আশা। 25 সালে আমাদের আশা থাকবে, সব থেকে বেশি আমাদের যেটা লক্ষ্য থাকবে যে ফ্যাসিস্ট সরকারের প্রত্যেককে, হাসিনা সহ সবাইকে যাতে শাস্তির আওতায় নিয়ে আসা হয়, এবং সেটা বাংলাদেশের মাটিতে। আমরা সেইভাবেই ইনশাআল্লাহ কাজ করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস.এম. সালমান সাব্বির বলেন, 2025 সালে তাদের লক্ষ্য দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়া, বাক স্বাধীনতা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং সকল অন্যায় অনাচারের বিচার নিশ্চিত করা। আমরা নতুন একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কিন্তু এখনো কাজ করে যাচ্ছি। সেই জায়গা থেকে 2025 সাল হবে আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, কারণ অভ্যুত্থানের পরবর্তী বছরে এই 25 সাল, যেখানে আমরা চাই প্রত্যেকটা নাগরিকের আপনার মৌলিক যে অধিকার থাকবে, কথা বলার যে বাক স্বাধীনতা, সেটা নিশ্চিত হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, যাতে যে কোনো প্রকার অন্যায় অনাচারেরই প্রত্যেকটা মানুষ যথাযথভাবে বিচার পায়। সেই সাথে আমরা প্রত্যেকেই যাতে দেশের সাথে একই পাশাপাশি দাঁড়িয়ে দেশের জন্য কাজ করতে পারি, সেই দিকটাও আমাদের বিবেচিত থাকবে। আন্দোলনে সক্রিয় অবদান রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর হাসানাত আলী। বর্তমানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার প্রত্যাশা, শিক্ষাঙ্গন ও প্রশাসনে বিগত সরকারের আমলে যে দুর্বৃত্তায়ন ঘটেছে সেটি রোধে 2025 সাল হবে একটি মাইল ফলক। 25-এর কথা যদি আপনি বলেন, দেখেন 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যাশা কিন্তু খুব বেশি বড় কিছু নয়। এটি হলো জনগণের ক্ষমতা, রাষ্ট্রের মালিক জনগণ, সেই জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়া। মানুষের বাক স্বাধীনতা, যে গণতন্ত্রের অন্যতম একটি বিউটি, সেটাকে ফিরিয়ে দেওয়া। মানুষ যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করতে পারে, সেটি প্রতিষ্ঠিত করা। বিচারাঙ্গনের ঘাড়ে বন্দুক রেখে যে জুডিশিয়াল কিলিংগুলো হয়েছে দেশে গত 18 বছরে, সেগুলো যেন ভবিষ্যতে হতে না পারে, সেই পথটি রুদ্ধ করা। মেধাবীরা চাকরি পাবে, মেধাবীদের বাংলাদেশ হবে, তরুণ প্রজন্মের বাংলাদেশ হবে, নেতৃত্ব দেবে, সেই পথ রচিত করা। এগুলা বাস্তবায়ন করা হবে 25-এর জন্য সরকারের চ্যালেঞ্জ। আন্দোলনের ওপর ভিত্তি করে যারা চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে যুক্ত হয়েছে, তাদের দলমতের ঊর্ধ্বে অপরাধী হিসেবে চিহ্নিত করে নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে পারলে সেটি নতুন বছরের সবচেয়ে বড় অর্জন হবে বলে মনে করেন এই শিক্ষাবিদ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে পুরনো বছরের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে রয়েছে নানা সমীকরণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে হতাশা থাকলেও 24-এর গণ অভ্যুত্থান ছিল বড় একটা প্রাপ্তি। বছর আসা যাওয়ার মাঝে খেটে খাওয়া মানুষের একটা ছোট্ট চাওয়া, আর সেটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। অন্যদিকে সুখী, সমৃদ্ধ আর বৈষম্যহীন সমাজ দেখতে চান নতুন প্রজন্ম। দেশের সবচেয়ে বড় বিল চলন বিল। এখানকার মানুষদের বাঁচতে হয় প্রকৃতির সাথে যুদ্ধ করে। বর্ষা আর শুষ্ক মৌসুমে চলন বিল সাজে নতুন সাজে। চলতি মৌসুমে সরিষার অবারিত সৌন্দর্য ছড়াচ্ছে মুগ্ধতা, রয়েছে অতিথি পাখির আনাগোনাও।
দিন আসে দিন যায়, কিন্তু মাটি আর পানির সাথে যুদ্ধ করে সারা বছরের খাদ্যের যোগান দিতে টানাপোড়েন চলে চলনবিলের বাসিন্দাদের। তাদের আক্ষেপ, আগের মতো ফসল হয় না, বাড়ছে দেশি মাছের সংকট। তাই পুরনো আর নতুন বছরের হিসেব তাদের কাছে রংহীন। বর্ষার পর গেলে এবারে রসুন লাগানো হয়, তার পাশে রসুন তুলে আমন ধান লাগাবো, হ্যাঁ, তার পাশে তো আবার বর্ষা এসে যাবে, বুঝছেন। বর্ষার পরে আবার মনে করেন যে আবার ওষুধ মারবো, মারি আবার আবাদে আসবো। আমরা মনে করেন যে এখন অভাবে আছি। আমরা চলন বিলের লোক, আসলে এই বছরে মাছের সংখ্যাটা কম, তারপরেও যেহেতু আমাদের যে ব্যবসা কম বেশি যাই হোক ব্যবসা করতেই হয়। আমরা সামনে ভবিষ্যতে যাতে সামনে ভালো হয় এটাই প্রত্যাশা করি। ক্যালেন্ডারের পাতায় নতুন বছর আসলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে হতাশার সুর কৃষক, শ্রমিক আর খেটে খাওয়া মানুষদের কণ্ঠে। পুরন বছরে আমরা ভালো ছিলাম না, সব জিনিসের দাম বেশি, খাওয়া দাওয়া মানে চলে না, ঠিক মতন কাজ কাম করিয়া পারি না। এখন আমরা চাই নতুন বছর আসতে, নতুন সরকার আইছে, সব জিনিসের দাম যাতে স্বাভাবিক থাকে। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছে নতুন প্রজন্ম। তাদের প্রত্যাশা, নতুন বাংলাদেশ হোক সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ। নতুন বছর ঘিরে আমাদের প্রত্যাশাটা এটাই থাকবে যে 2000-2500 ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে অর্জিত বাংলাদেশের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের ছিল, সেই প্রত্যাশা বা সেই লক্ষ্যটাই যাতে বাস্তবায়ন হয়। এই দেশটা আপনার বৈষম্যহীন একটা সমৃদ্ধশালী একটা বাংলাদেশ তৈরি হোক, আমরা সেই প্রত্যাশা করি। 2024 সালে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পেরেছি, এটা অনেক বড় পাওয়া। আশা করছি 2025 সালে আমরা ক্ষুধামুক্ত, দরিদ্রমুক্ত, সুখী একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই যে আমাদের আত্মত্যাগ কিন্তু শুধুমাত্র একটা বৈষম্যহীন একটা বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। তো আমাদের দাবি থাকবে নতুন একটা বছরে কোনো সকল সেক্টরে যেন কোনো ধরনের কোনো বৈষম্য না থাকে। 24-এর শেষ সূর্যাস্তের সৌন্দর্য জানান দেয় 25-এর সূর্যোদয়ের। নতুন বছর সবাইকে রাঙিয়ে দিক নতুন আলোয়, নতুন রঙে, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এক যুগেরও বেশি সময় ধরে পাতার বাঁশির সুরে সবার মাঝে মুগ্ধতা ছড়াচ্ছেন সিরাজগঞ্জের কাজীমুদ্দিন। তবে দারিদ্রতা আর শারীরিক অসুস্থতার কারণে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন তিনি। একটু সহায়তা পেলে জীবনের বাকি সময়টুকু তিনি বাঁশি বাজিয়ে মানুষের মনোরঞ্জন করতে চান। আজকে আমরা একজন ব্যতিক্রম বংশীবাদকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যিনি পাতার বাঁশি বাজিয়ে কিন্তু ইতিমধ্যেই বেশ সুনাম অর্জন করেছেন। বিভিন্ন স্থানে কিন্তু তিনি পাতার বাঁশি বাজিয়ে মানুষের যেটি মন কিন্তু আসলে কেড়ে নিয়েছেন। সেই সিরাজগঞ্জের কাজীমুদ্দিন আমাদের সাথে রয়েছে। ঠিক আমরা আজকে এসেছি, আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক হলুদের একটি রাজ্য, যে সিরাজগঞ্জের মাঠ জুড়ে কিন্তু এখন হলুদের সমারোহ। ঠিক এই প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্যর মাঝে কিন্তু আমরা আজকে আরেকটি ব্যতিক্রম একজন বংশীবাদকের সাথে পরিচয় করে দেব, যিনি কাজীমুদ্দিন। আপনার আসলে কতদিন ধরে এই পাতার বাঁশি বাজান? আমি 15 বছর ধরে বাজাই। আগে কিছু জানতাম, ছোট বয়সে তো জুট মিলে চাকরি করতাম, চাকরিটা বাদ গেছে। তো উস্তাদ কইলো যে এখন তো আর বসে থেকে তোর ভালো ঠেকবো না, তো বাঁশিটা তুই মানুষে শুনে যাস যতদিন পারিস। তো এখন বহুত জায়গায় বাজাইছি, বহুত জায়গায় শোনাইছি, কেউ আমন্দ বলতে পারে না। যে কোনো কণ্ঠের গানটা ভিতরে কন্ট্রোল করে নিলে আপনার এই পাতার সাহায্যে এই গানটা বলা যায়। আরেকটি গান আপনার শুনতে চাই, বাঁশি, পাতার বাঁশি। হাতন রাজার একটা গান, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা না আমার।
আমরা জানি যে আসলে এই যে একটু ব্যতিক্রম প্রতিভা, যিনি আসলে পাতার বাঁশি কিন্তু বাজিয়ে যাচ্ছেন প্রায় এক যুগেরও বেশি সময় ধরে, 60 ঊর্ধ্ব এই কাজিমুদ্দিন কিন্তু আসলে বয়সের ভারে কিন্তু এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। তার কিন্তু চাওয়া যে এই সমাজের যারা বিত্তবান রয়েছে, সমাজের যারা মানুষ রয়েছে, তারা যদি একটু সহযোগিতা করে তাহলে বাকি জীবনটি কিন্তু কাজিমুদ্দিন এই বাঁশি বাজিয়েই মানুষের মনোরঞ্জন দিতে চান। হীরক গুণ, চ্যানেল 24, সিরাজগঞ্জ। প্রকাশ্যে চিনি মেশানো ভেজাল গুড় তৈরি হচ্ছে জয়পুরহাটে। চিকিৎসকরা বলছেন এই গুড় খেলে পেটের পীড়াজনিত নানা সমস্যা সহ মারাত্মক জটিল রোগ হতে পারে। আর ভেজাল গুড় উৎপাদনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। স্বাভাবিক নিয়মেই খেজুরের রস জাল দিয়ে চলছে গুড় প্রস্তুতির কাজ, কিন্তু এরই মধ্যে সবার চোখের আড়ালে রসের সাথে মেশানো হচ্ছে চিনি। চিনি রসের সঙ্গে মিশে গেলে দেওয়া হয় হাইড্রোস ফিটকারি। এসব উপকরণে রস গাঢ় হয়ে গুড়ের রং উজ্জ্বল বর্ণ ধারণ করে। বাজারে প্রতি কেজি চিনির দাম 140 টাকা আর গুড় বিক্রি হচ্ছে 200 টাকা দরে। তাই প্রতি কেজি গুড়ে লাভ হচ্ছে 60 টাকা। আর এভাবে গেল 5 বছর ধরে ভেজাল গুড় তৈরি হচ্ছে জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার মাঝগ্রামে। খুচরা গুড় বিক্রেতারা বলছেন শীতকালে আসল খেজুর গুড়ের চাহিদা থাকলেও নেই সরবরাহ, তাই বাধ্য হয়ে ভেজাল গুড় বিক্রি করছেন তারা। অন্যদিকে গুড় তৈরি চাষিরা বলছেন গ্রাহকদের চাহিদা বেশি থাকায় রসের সঙ্গে চিনি ও চুন দিয়ে এসব গুড় তৈরি করছেন তারা। ভেজাল গুড় আমরা কিভাবে বলবো, যেহেতু গাছেরা দিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে জিনিসটা আমরা তার উপর নির্ভর করে হয়তো বিক্রি করতেছি, এখানে তো আমরা কিছু বলতে পারবো না। বাজারে খেজুর গুড় কিনতে এখন ভেজাল না ভালো কেমন করে দেখবো, আমরা যা দিচ্ছে সেটাই নিচ্ছি, ভালো 180 টাকা কেজি নিচ্ছে। খরিদ্দারের কাছে আমরা ভালো জোর গলায় দিতে পারতেছি না, আসল জিনিস পাওয়া যাচ্ছে না। এখন বর্তমানে আমরা যেটা পাচ্ছি এইভাবে আমরা বেচা কিনা করতেছি, তাতে আমাদের বেচা কিনা কম হয়ে গেছে, খরিদ্দাররা বিভ্রান্তি হয়ে যাচ্ছে। ভেজাল গুড় তৈরি বন্ধে বাজার মনিটরিং কমিটির কাছে জোর দাবি এলাকার সচেতন মহলের। চিনি অর্ধেক রস, এগুলো খায় মানুষের ক্ষতি হবে কিনা জানি না, তবে ক্ষতির সম্ভাবনাই বেশি। তারপরেও মানুষ খাচ্ছে, এদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে, এখানে রাখা যাবে না। এখানে রাখলে দেশের মানুষের ক্ষতি, এলাকার মানুষের ক্ষতি। গাছগুলি লাগায়, গাছগুলিকে মেরে ফেলে দেয় এরা ভালো কোয়ালিটির লোক না। সব জায়গায় ভেজাল, ভেজালও রাখে ভালোও রাখে। এখানে কি তৈরি হচ্ছে, এখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে, তো গুড়গুলো গাছ থেকে রস নিয়ে আসতেছে, নিয়ে এসে জাল দিচ্ছে। এই জাল দেওয়ার মাঝে এনারা বিভিন্ন কিছু মিশায়ে গুড় তৈরি করতেছে। তো ভেজালের দুনিয়ায় ভেজাল চলতেছে, আমরা ভেজালে পরিপূর্ণ হয়ে গেছি। এটা অত্যন্ত ভেজালযুক্ত একটা খাবার হচ্ছে, তাই আমি ক্যাবের পক্ষ থেকে ভোক্তা অধিকারে এবং যারা কর্মকর্তা আছেন এবং তাদের সুদৃষ্টি আকর্ষণ করব যে যেন এই ভেজাল মুক্ত থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারবো, এই জন্য জয়পুরহাট জেলা প্রশাসনের সুদৃষ্টি আশা করি। এসব ভেজাল গুড় খাওয়ার কারণে মানব দেহে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে বলে বলছেন চিকিৎসকরা। খেজুরের রস এটা খেলে তো নিপা ভাইরাস হয়, এখান থেকে বিভিন্নভাবে আমরা যেন কাঁচা খেজুর রসটা না খাই সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় খেজুরের রস থেকে বিভিন্ন পদ্ধতিতে খেজুরের গুড় বের করে, বিশেষ করে গ্রামেগঞ্জে সঠিক উপায়ে খেজুরের গুড়টা বের করে না, তখন সেই রকম গুড় খেলে আমাদের পেটে বিভিন্ন রকম সমস্যা হতে পারে এবং দেহের অনেক ক্ষতিও হতে পারে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান ও বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। এরপরও কেউ যদি ভেজাল গুড় তৈরি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার। কিছু গুড়ের মধ্যে ভেজাল মিশ্রণ করছে, আমরা ইতিমধ্যে সেই সংবাদগুলো পেয়েছি এবং আমাদের এই বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে এবং আমরা ভবিষ্যতে এই ধরনের আরও অভিযান পরিচালনা করব। সেক্ষেত্রে যদি দেখা যায় যে এটা আসলেই তারা এই জায়গা থেকে ভেজাল গুড় অব্যাহত রাখে, তাহলে আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। তবে সেখানে বেশ কিছু ভালো ব্যবসায়ী রয়েছেন যারা আসলেই ভালো গুড় তৈরি করছেন এবং সেটা আশেপাশের মানুষদের কাছ থেকে আমরা সেটা জেনেছি। খেজুরের গুড় অথচ নেই খেজুরের রস। এ গুড়ের উপাদান চিনি, চুন, রং ও সোডা।
গুড়ের কৃত্রিম সুবাস আনার জন্য রাসায়নিক মেশানো হয় এসব, তাই গন্ধ শুকেই সেই গুড় খাঁটি বলা এখন দায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ৪২ বছর ধরে বগুড়ার বনানী হাটে নিহারি বিক্রি করে আসছেন আব্দুল গনি। নিজ হাতে রান্না করেন বলে অপরিবর্তিত রয়েছে নিহারির সেই স্বাদ। বগুড়া সহ আশপাশের জেলা থেকে শত শত মানুষ আসেন তার রান্নার স্বাদ নিতে। সকাল থেকে নিহারি রান্নায় ব্যস্ত সময় পার করছেন আব্দুল গনি। গরুর পা ও হাড়ের ভিতরের সব নির্যাস যাতে বেরিয়ে আসে সেজন্য হরেক রকমের মশলা দিয়ে অন্তত ৬ ঘন্টা জাল করেন তিনি। ৪২ বছর ধরে আব্দুল গনি বগুড়ার বনানী হাটে নিহারি বিক্রি করে আসছেন। সোম ও শুক্রবার এই হাট বসে। আব্দুল গনির বাবাও বনানী হাটে ভাত বিক্রি করতেন। বাবার পরামর্শে কিশোর বয়সেই এই ব্যবসা শুরু করেন তিনি। সে সময় ১ পিস নিহারি বিক্রি করেছেন মাত্র ২ টাকায়। এখন প্রতি পিস নিহারি বিক্রি হয় ২০০ টাকায়, সাথে ১০ টাকা পিস রুটি অথবা ২০ টাকা প্লেট সাদা ভাত। টাকার অঙ্কে প্রতি হাটবারে গনির বিক্রি দাঁড়ায় ৮০ থেকে ৯০ হাজার টাকা। মাঝে মাঝে বিক্রি লাখ টাকাও পার হয়ে যায়। খোলা পরিবেশে সাজসজ্জাবিহীন সাদামাটা এই হোটেলে নিহারির স্বাদ নিতে শুধু বগুড়া নয়, সিরাজগঞ্জ, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, পাবনা, এমনকি দিনাজপুর জেলা থেকেও আসেন অনেকে। আজকে সকালবেলায় আম্মুক বললো রান্না হয়েছে, বললো না, তেমন তাহলে ঠিক আছে আমি খাবো না এখন। কই যাই আমি কোনো তাহলে বনানী হাট আছে আজকে, বনানী হাটে যাই একটু নিহারি। আম্মু বললো তুই খাবি খা, কিন্তু আমার জন্য একটু আনিস, অনেকে অনেক সুনাম করে, দেখবো নি আসলে কেন। চাকরির সুবাদে বগুড়াতে আসা, তো আমরা লোকমুখে শুনছি যে গনি কাকা ওনার কথা, ওই লোকমুখে শুনেই খেতে আসা। একদিন খেতে আসলাম, প্রথম দিন ভালো লাগলো, আজকে দ্বিতীয়বার আসা। মনে হয় বাসা থেকে এখানে যিনি রান্না করেন তার হাতের একটা জাদু আছে। ফেসবুক আর ইউটিউবের কল্যাণে ছড়িয়ে পড়েছে আব্দুল গনির রান্না নিহারির কথা। এত বড় সাইজের নিহারি সচরাচর হোটেলে পাওয়া যায় না, তাই একবার জেনে স্বাদ নিয়েছেন তাদের অনেকেই আসেন বারবার। আবার কেউ কেউ নিজে খেয়ে বাড়ির জন্য নিয়ে যান। বেলা ১১টা থেকে বিকেল হতে না হতেই শেষ হয়ে যায় নিহারি। সময় মতো না আসলে না খেয়ে ফিরতে হয় অনেককে। শুনেছি এর আগে অনেকবার, তো আজকে প্রথম সুযোগ হলো আজকে খেতে আসার। কালকে আমি এসে একবার ঘুরে গেছি, আমি জানতাম না যে মানে শুক্রবার আর সোমবার করে এনারা এটা করে। ভিডিওতে মোটামুটি সচরাচর দেখা হয় যে বনানী এখানে নিহারি খুব বিখ্যাত। তো এখানে একটা ছোট কাজে আসছিলাম, তো পাশাপাশি আর কি এখানে না খেয়ে যেতে পারলে আর কি বিষয়টা কেমন দেখায়, তো ওই জন্য এসে এখানে টেস্ট করলাম, তো বেশ দারুণ ছিল। ফোনে রিভিউ দেখছি, ইউটিউবে ভিডিও দেখছি, দেখার পরে ভাবলাম যে আজকে আসি আর কি। তিন বন্ধু মিলে একসাথে বের হয়েছি বাসা থেকে শহরের দিকে, পরে ভাবলাম যে এই জায়গায় আসি, খেয়ে যায় আর। শুরুতে আব্দুল গনি একাই দোকান চালাতেন, এখন ব্যবসায় সহযোগিতা করেন তার ছেলেও, সাথে কর্মচারী আছেন 7 জন। লোকের চাপ অনেক তো বেশি, এই কারণে আমার বাবার পাশে, আর আমি তো আমার বাবার একটাই ছেলে, আমার পাশে মানে বাবার এই ব্যবসাটা তো আমার ধরে রাখা লাগবে। এই জন্য আমার বাবারা আমাকে এই ব্যবসাটা শেখাচ্ছে। নিহারির ভিডিওগুলো অনেক দূর দূরান্ত থেকে লোকজন দেখে, ভালো লাগে, আমাকে নিজেকেও ভালো লাগে। এক সময় একসঙ্গে এত গরুর পা জোগাড় করতে বেশ বেগ পেতে হতো আব্দুল গনিকে। তবে এখন বিভিন্ন এলাকার মাংস ব্যবসায়ীরাই গরুর পা বিক্রি করতে আসেন তার কাছে। 2 টাকা থেকে শুরু করছে আমি নিহারি বিক্রি করা, আর এখনও বর্তমান 200 টাকা বিক্রি করতেছি। মালটা কিনতে গেলে ক্যান্টনমেন্ট থেকে কন্ট্যাক্ট করা আছে, আর নর্দান হাসারি করে কয় পাবনা, এই 2 জায়গা আমার কন্ট্যাক্ট আছে, ওখান থেকে মাল চলে আসে। আব্দুল গনির দাবি সীমিত লাভে ব্যবসা করেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই ব্যবসা চালিয়ে যেতে চান। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব আমরা। দর্শক, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।